হাইপার টেনশন অনেকেরই আনকন্ট্রোলড, তারা অনেক দিন ধরে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন। কিডনি বা হার্টের ওপর কোনো এফেক্ট ফেলতে পারে? আপনি যদি ওষুধ না খান তাহলে কিডনি খারাপ হয়। ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়, এটাতে সহমত নাকি নাও? অবশ্যই সাইলেন্ট কিলার, সব থেকে খারাপ রোগ। সোসাইটিতে দেখি অনেকের ধারণা যে দীর্ঘদিন যদি ওষুধ খাই তাহলে আমার বোধহয় এই ক্ষতিটা হচ্ছে। না, অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে প্রেসার থাকার জন্য ক্ষতিটা হচ্ছে। সুস্থ থাকতে, ভালো থাকতে কি করণীয় বা কি অকরণীয়, সবটুকু নিয়ে এই সপ্তাহে প্রেসক্রিপশনে থাকছেন ডক্টর অর্কদীপ বিশ্বাস। নমস্কার, প্রেসক্রিপশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থ থাকার পাসওয়ার্ড, আর এই বিষয়ে আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডক্টর অর্কদীপ বিশ্বাস। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো। আচ্ছা, এই যে ভালো মানে ভালো থাকার পাসওয়ার্ডে আমরা রয়েছি যখন, তখন অবশ্যই পাসওয়ার্ডগুলো আপনার কাছেই আমরা খোঁজ করব যে কিভাবে ভালো থাকা যায়। প্রতিদিনের জীবনে আমাদের প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো রোগের সম্মুখীন আমাদের হতে হয়, যেমন সেটা ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে, থাইরয়েড হতে পারে, আরো অনেক কিছু। তো আজকে এই সবকিছু এবং সবটুকু নিয়ে আলোচনায় আপনাকে আমরা সঙ্গে পেয়েছি এবং সবটুকু নিয়েই আমরা আলোচনায় যাব। সবার আগে জানতে চাওয়া যে একটা একটা করে ডিজিজে যদি আমরা যাই, হাইপার টেনশন অনেকেরই আনকন্ট্রোলড হাই ব্লাড প্রেশার থাকে, তারা অনেক দিন ধরে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন। তো এই ওষুধগুলো কি কোনোভাবে আমাদের কিডনি বা হার্টের ওপর কোনো এফেক্ট ফেলতে পারে? প্রথম কথা, হাইপার টেনশন মানে সোজা কথায় বলতে যেটা বাংলাতে আমরা বলি উচ্চ রক্তচাপ। মানে আমাদের রক্ত তো আমাদের শরীরের মধ্যে দিয়ে বইছে। তো রক্ত বয় হচ্ছে, আমাদের শরীরের মধ্যে প্রচুর পাইপলাইন রয়েছে, যাদেরকে আমরা শিরা ধমনী এরকম নাম দিই আর কি, আর্টারি ভেন। তার মধ্যে দিয়ে রক্ত যায় এবং সেই রক্তের যদি প্রেসার বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি যে উচ্চ রক্তচাপ। তার মানে নর্মালি ব্লাডের একটা প্রেসার আছে, সেটা তো সেই জন্যই যাচ্ছে। সেটা যখন অতিরিক্ত হয়ে যায় সেটা হচ্ছে হাইপার টেনশন। এবার আপনি প্রশ্নটা করলেন যে ওষুধ খেলে কি কিডনি খারাপ হবে? একেবারেই নয়। আপনি যদি ওষুধ না খান তাহলে কিডনি খারাপ হবে। তার কারণ হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার, যে পাইপলাইন গুলো আলটিমেটলি কিডনির মধ্যে ঢুকছে, ব্রেনের মধ্যে ঢুকছে, অন্যান্য অর্গানে ঢুকছে। তো সেই পাইপলাইন গুলোতে যদি রক্তের চাপ বেশি থাকে তাহলে অবভিয়াসলি সেটা সেই অর্গানগুলোকে গিয়ে ইরিটেট করবে এবং সেখান থেকে প্রেশার যাদের অনেক দিন ধরে থাকে এবং আনকন্ট্রোল থাকে, যেটা আপনি বললেন, বেশিরভাগ মানুষরাই কিন্তু তারা কিডনির রোগ নিয়ে আলটিমেটলি প্রেজেন্ট করেন। তাই প্রেশার কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট। ওষুধ খেয়েই সেটা কন্ট্রোল হওয়া সম্ভব, এমনি এমনি কিন্তু প্রেশার কন্ট্রোল হয় না। ওষুধ খেয়েই সেটা কন্ট্রোল করতে হবে, এবং যদি আপনি যেরকম বললেন যে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে এবং তাও কন্ট্রোল হচ্ছে না, সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। তো সেক্ষেত্রেও এখন আরো ওষুধ আছে যেগুলো, কিন্তু আলটিমেটলি প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। এবার আপনার আর একটা যে পার্ট ছিল যে ওষুধের ফলে কি কোনো ক্ষতি হতে পারে, এই মিথটা আমরা কিন্তু অনেকেই মানে সোসাইটিতে দেখি, অনেকের ধারণা যে দীর্ঘদিন যদি ওষুধ খাই তাহলে আমার বোধহয় এই ক্ষতিটা হচ্ছে। না, অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে প্রেশার থাকার জন্য ক্ষতিটা হচ্ছে। এইবার ওষুধগুলো দেয়া হয়, তাতে হয়তো তার প্রেশারটা কন্ট্রোল হয়ইনি। এবার সে সেটা কখনো ফলো আপ করায়নি, সে কখনো প্রেশার চেক করায়নি। তাকে হয়তো 10 বছর আগে একটা প্রেশারের ওষুধ দেওয়া হয়েছিল, উনি ওই ওষুধটা খাচ্ছিলেন। ইনিশিয়ালি হয়তো 1-2 বার ফলো আপ করিয়েছিলেন, তো দেখেছিলেন প্রেশারটা ঠিক আছে, তারপরে আর উনি দেখাননি, উনি ওই ওষুধটাই খেয়ে গেছেন। এবার 10 বছর পরে সাডেনলি উনি এলেন এবং এসে দেখা গেল না কিডনিটা খারাপ হয়ে গেছে, এবং তখন হয়তো উনি ভাবলেন যে এই ওষুধটা খেয়েছিলাম বলেই কিডনি খারাপ হয়েছে। না, ওনার কিডনি খারাপ হয়েছে কারণ ওই ওষুধটাই অ্যাকচুয়ালি ওনার প্রেশারটা কন্ট্রোল হয়নি 10 বছর ধরে, যেটাকে উনি ফলো আপ করাননি, এবং সেই জন্য আলটিমেটলি কিডনির অসুখ হয়েছে। তাই প্রেশারকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, এবং সেটা যদি একটা ওষুধে না হয় তাহলে দুটো ওষুধে না হলে 3টে ওষুধ, কিন্তু প্রেশারকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এবার অবভিয়াসলি যে কোনো ওষুধের একটা সাইড এফেক্ট থাকে, সেটা যেরকম কোনো প্রেশারের ওষুধে পা ফুলে যায়, কোনো প্রেশারের ওষুধে অন্য কোনো সমস্যা হয়, তো সেরকম যদি কারুর সেরকম সাইড এফেক্ট দেখা যায় তাহলে অবভিয়াসলি সেই ওষুধটা চেঞ্জ করে অন্য ওষুধ দিই আমরা, কিন্তু আলটিমেটলি প্রেশারকে কন্ট্রোল রাখতেই হবে। মানে দিনের শেষে ওটাকে কন্ট্রোল না রাখলে আমাদের সেক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হতে পারে। দুটো খুবই ইম্পর্টেন্ট সমস্যা। একটা হচ্ছে দীর্ঘদিন ধরে যদি প্রেশার কন্ট্রোল না থাকে তাহলে ওই যেটা বললাম যে তাহলে পাইপগুলোর মধ্যেও বেশি প্রেশার দিয়ে রক্তটা যাচ্ছে, তো যে পাইপটা কিডনিতে ঢুকছে সেই কিডনির ওপরে ওই প্রেশারটা দীর্ঘদিন ধরে বাড়তে বাড়তে কিডনিটা খারাপ হয়ে যায়। আর একটা হচ্ছে ব্রেনে যে পাইপগুলো যায়, এবং যদি প্রেশার কন্ট্রোল না থাকে তাহলে যে কোনো দিন আপনি বুঝতেই পারছেন, একটা জলের পাইপের মধ্যে দিয়ে খুব
বেশি প্রেসার নিয়ে যদি জল যায় তাহলে কি হবে? আর যত সময় যায় তখন পাইপের যে দেওয়ালটা সেটাও আস্তে আস্তে পাতলা হতে থাকে, তো কি হবে? ফেটে যাবে। তো যদি প্রেসার কন্ট্রোল না থাকে তাহলে অবভিয়াসলি মাথার মধ্যে যে পাইপলাইন গুলো ঢুকছে সেগুলো ফেটে যায়, যেটাকে আমরা হেমারেজিক স্ট্রোক বলি, যে মাথায় রক্তপাত হয়, তো সেটাকে আমরা স্ট্রোক বলি। তো অবভিয়াসলি এটাও প্রেসারের থেকে হয়, তাই প্রেসারকে কন্ট্রোল রাখা খুব জরুরি। অত্যন্ত জরুরি। এর সাথে সাথেই আমরা যে দুটো রোগ পরপর শুনি, একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার আর একটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসে অনেক ক্ষেত্রে পেশেন্টকে ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায়, কোন কোন ক্ষেত্রে কন্ট্রোল করা যায় না, যে ক্ষেত্রে আমাদের ইনসুলিন ব্যবহার করতে হয়? না, প্রথম কথা, ডায়াবেটিস ব্যাপারটাই অনেক ধরনের রয়েছে, মানে ডায়াবেটিসের প্রচুর টাইপ রয়েছে। ডায়াবেটিস কথাটার মানে হচ্ছে, মানে আপনি যে রোগটার কথা বললেন ডায়াবেটিস মেলাইটাস, রোগটার মানে হচ্ছে যে রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে গেছে। চিনি মানে গ্লুকোজ। তো রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। প্রশ্ন হচ্ছে গ্লুকোজের পরিমাণ হঠাৎ করে বাড়লো কেন? তো নর্মালি আমাদের সবার রক্তেই কিন্তু একটা গ্লুকোজ আছে, তার একটা নির্দিষ্ট লেভেল আছে, তো সেটা সবসময় থাকে, কিন্তু কোনোদিনই তার ওপরে নর্মালি যায় না। কেন যায় না? কারণ আমাদের শরীরে ইনসুলিন বলে একটা হরমোন তৈরি হয়, যেটা তৈরি হয় আমাদের অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস বলে পেটের মধ্যে একটা অর্গান রয়েছে, তো সেখান থেকে ইনসুলিন বলে একটা হরমোন বেরোয়। সেই হরমোনটা আমাদের গ্লুকোজ লেভেলটাকে একটা নির্দিষ্ট লেভেলে রেখে দেয়, যে 80-100 এই লেভেলেই রাখে, তার উপরে আর উঠতে দেয় না। এইবার কি হতে পারে? দুটো জিনিস হতে পারে। আইদার আপনার ইনসুলিন তৈরি হচ্ছে না, কোনো একটা কারণে আপনার অগ্ন্যাশয়ের কোনো একটা গন্ডগোল হলো, কিছু একটা হলো, এবং ইনসুলিন আর তৈরি হচ্ছে না। তাহলে ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে অবভিয়াসলি এই ব্লাড গ্লুকোজকে আর এই লেভেলে রাখার মতো হরমোনটা যেহেতু নেই, তাই ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। এবং আর একটা হতে পারে যে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু কোনো কারণে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেই ইনসুলিনটার মধ্যে কাজ করার ক্ষমতা নেই, কোনো কারণে সে কাজ করতে পারছে না। সেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্টেন্স, অর্থাৎ ইনসুলিন বাধা পাচ্ছে, কাজ করতে পারছে না। তো সেক্ষেত্রেও ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে। তো এই দুটো হচ্ছে খুব কমন দুটো টাইপ, এর বাইরেও আরো 10-12 রকমের টাইপ আছে, বাট এই দুটো টাইপের কথা আমি যদি বলি, তার মানে আপনি বুঝতেই পারছেন একটা কারণে আপনার ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন তৈরি না হওয়ার জন্য, তাহলে সেখানে আপনার ট্রিটমেন্ট ইনসুলিনই, আচ্ছা, আর কোনো ট্রিটমেন্ট নেই। যেহেতু ওনার ইনসুলিনটাই তৈরি হচ্ছে না, সেখানে ট্রিটমেন্ট ইজ ইনসুলিন। আর দ্বিতীয় যে টাইপটা বললাম, যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা হয়তো কাজ করতে পারছে না, সেখানে আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করি, যেখানে আমরা ইনসুলিনের কাজটা করতে সাহায্য করি বা কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করি, যাতে কন্ট্রোল হয়। তাই প্রথম কথা হচ্ছে যে এরকম হতেই পারে যে যেদিন ডায়াবেটিস ধরা পড়লো সেই দিন থেকেই ইনসুলিন অনেকের লাগে, আবার অনেকের ওষুধে কন্ট্রোল হয়ে যায়। এইবার দেখুন, ওষুধে আমি যখন কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি যদি আর না হয়, কোনো কারণে হলো না আর, তখন আমার কাছে লাস্ট অপশন সবসময় ইনসুলিন। কারণ বাইরে থেকে আমি যখন যে ইনসুলিনটা দেবো ওটা আলটিমেটলি ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করবে। আচ্ছা, অনেকের ধারণা যে একটা বয়সের পর ডায়াবেটিস হয়, বেশিরভাগ সাধারণ মানুষের ধারণা। একদম ছোটবেলায় কি ডায়াবেটিস হয়? অবশ্যই বেশি বয়সে তো কমনলি হয়। আমি আপনাকে প্রথমেই যে টাইপটার কথা বললাম, যে টাইপটাতে ইনসুলিন তৈরি হয় না, তো এটা একটা তো জেনেটিক টাইপের রোগ, বা এটা একটা এমন একটা রোগ যেটা এমন একটা সমস্যা যে ওরকম ভাবেই কোনো একটা সমস্যা রয়েছে। অ্যাকচুয়ালি অনেক সমস্যা আছে যে কারণে তার ইনসুলিন তৈরি হচ্ছে না। তো এই টাইপটাই অল্প বয়সে ধরা পড়ে, এবং এটাকে আমরা কমনলি টাইপ 1 ডায়াবেটিস বলি। অনেকে এটাকে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বলে। তার কারণ যেরকম বললাম যে ইনসুলিন যেহেতু তৈরি হচ্ছে না, তাই একমাত্র এই ডায়াবেটিসকে ঠিক করতে হলে ইনসুলিনই দিতে হবে। তো এইটা বাচ্চাদেরই মেইনলি ধরা পড়ে। আচ্ছা, এবং বহু মানুষের, আমি যতদূর জানি, পাকিস্তানের যিনি বোলার ছিলেন ওয়াসিম আকরাম, উনিও টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত, এবং ভারতবর্ষেও বহু মানুষ টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত, এবং যারা আক্রান্ত তারা ওই ছোটবেলা থেকেই তাদের ধরা পড়েছে এবং তারা সেই সময় থেকে ইনসুলিন নেয়। ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়, এটাতে সহমত নাকি নও? অবশ্যই সাইলেন্ট কিলার, সবথেকে খারাপ রোগ পৃথিবীতে। আমি তো মনে করি যে লোকে এইচআইভি নিয়ে খুব ভয় পায়, কিন্তু আমি মনে করি যে অবশ্যই এইচআইভি নিয়ে ভয় পাওয়া উচিত। কিন্তু লোকে ভাবে এইচআইভিটা খুব খারাপ রোগ, ডায়াবেটিসটা তো কিছুই নয়। বাট দুটো রোগই সেম টাইপেরই খারাপ, মানে দুটোর মধ্যে যে খুব ভয়াবহতার পার্থক্য আছে তা নয়। ডায়াবেটিস খুব খারাপ রোগ এই কারণে, তার কারণ রক্তের মধ্যে চিনি বেড়ে গেছে, বা চিনি জিনিসটা খুব টক্সিক জিনিস। যখনই ওটা সার্টেন লেভেলের ওপরে যায়, মানে আপনার ব্লাড সুগার লেভেল 80-100 এই পর্যন্ত থাকলো তাতে অসুবিধা নেই, যখনই ওটা ক্রস করে যাচ্ছে তখনই ওই মিষ্টি রক্তটা সমস্ত অর্গানে যাচ্ছে,
আপনার হার্টে যাচ্ছে, আপনার কিডনিতে যাচ্ছে, আপনার ব্রেনে যাচ্ছে, এবং প্রতিটা অর্গ্যান ওই অতিরিক্ত মিষ্টি যে ভাবটা সেটা ফিল পাচ্ছে, এবং সেটা কেউই পছন্দ করে না তারা। তো কিডনিতে এই অতিরিক্ত চিনি যদি যায়, তাহলে আলটিমেটলি কিডনির যত ছোট ছোট জায়গাগুলো রয়েছে সেগুলো ইনজিওর হতে শুরু করে, হার্টও ইনজিওর হতে শুরু করে, ব্রেনও ইনজিওর হতে শুরু করে। তো আলটিমেটলি 10-20 বছর ধরে যদি আমরা সুগারকে কন্ট্রোলে না রাখতে পারি, তাহলে আলটিমেটলি কিডনি কাজ করবে না, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়বে, এবং ব্রেনেও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ডায়াবেটিসের পেশেন্ট যারা ইনসুলিন নেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে কোনো দিন বা কখনো সুগার ফল করলো। সেক্ষেত্রে করণীয় কি কি, এবং সেই সময় থেকে আগামী কিছুদিন অনেকেই আছে যারা কয়েকদিন ওষুধ খায় না বা ইনসুলিন নেয় না, ঠিক এই সময়টা কিভাবে ম্যানেজ করা উচিত? প্রথমত সুগার ফল যে শুধু ইনসুলিন যারা নেয় তাদের করে তা নয়। সুগার ফল বেশ কিছু ইনসুলিন মানে ডায়াবেটিসের বেশ কিছু ওষুধও রয়েছে যে ওষুধগুলোতেও সুগার ফল করায়। তো অবভিয়াসলি মানে যারা প্রথমত ওই ধরনের ওষুধগুলো খান, যাদের কাজ হচ্ছে অনেকটা ইনসুলিনের মতো, মানে অ্যাকচুয়ালি ওই ওষুধগুলো ইনসুলিনের মতো কাজ করে বলেই সুগার ফল করে, কারণ সুগার ফল করানোর ক্ষমতা ইনসুলিনেরই রয়েছে একমাত্র, বাকি সব ওষুধের নেই। মানে ডায়াবেটিসের অনেক ক্যাটাগরির ওষুধ আছে, তার মধ্যে ইনসুলিনই একমাত্র ক্ষমতা রাখে যারা সুগারকে ফল করিয়ে দিতে পারে। এবং কিছু ট্যাবলেট রয়েছে, কিছু ওষুধ রয়েছে যারাও ইনসুলিনের মতোই কাজটা করে। তো ওই ওষুধগুলো যারা খান কিংবা যারা ইনসুলিন নেন তাদের সুগার ফলের সম্ভাবনা রয়েছে। প্রথমত সুগার ফল আমরা যখনই তাদেরকে এই ওষুধ দিই বা ইনসুলিন দিই, তাদের কিন্তু আমরা সবসময় বলি যে আপনার কিন্তু সুগার ফল করতে পারে, এবং তার জন্য সুগার ফল হওয়ার আগে কি কি সিমটম হয়, যে আপনার হঠাৎ করে ঘামতে শুরু করবেন, আপনার বুকটা ধড়ফড় করতে শুরু করবে, আপনার মাথাটা ঘুরতে শুরু করবে, এগুলো হচ্ছে সুগার ফলের লক্ষণ। এই জন্য আমরা সবসময় বলি যে আপনি সুগারের ওষুধটা যখন খাচ্ছেন বা ইনসুলিন যখন নিচ্ছেন, খালি পেটে তো সেটা খাবেনই না। অনেকে ওষুধ খেয়ে চলে গেল, খাচ্ছে না, বা ইনসুলিন নিয়ে কিছু খায়নি, তাহলে অবভিয়াসলি সুগার ফল করার সম্ভাবনা বেড়ে যাবে। এবার যদি সুগার ফল করে যায়, তাহলে তো উনি অজ্ঞান হয়ে গেলেন। তাহলে প্রথম যে কাজটা করণীয়, বা যখন বুঝতে পারছেন সুগার ফল হলো, দেখুন মাথা ঘোরা, বুক ধড়ফড় করে, এগুলো না সুগার বেড়ে গেলেও হয়, সুগার অতিরিক্ত বেড়ে গেছে তাহলেও হয়, বা সুগার ফল করে গেলেও হয়। আচ্ছা। তো ধরুন আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে, বাট যিনি ডায়াবেটিস, মানে দুটো ক্ষেত্রেই তার এটা হবে, হয়তো তার মাথা ঘুরবে, তার হঠাৎ করে অসুবিধা হবে। আমরা বলি দুটো ক্ষেত্রেই আপনি তাকে মিষ্টি কিছু খাইয়ে দিন সবার আগে, চিনির জল বা গ্লুকোজ বা যেটা পাচ্ছেন সেটা আগে খাইয়ে দিন। তার কারণ হচ্ছে যদি সুগার বেড়ে যায় তাহলে আরেকটু বাড়বে, তাতে ক্ষতি নেই। কিন্তু যার সুগার ফল করেছে তার যদি আমি সুগারটা সাথে সাথে ঠিক জায়গায় না নিয়ে আসি, এবং ব্রেনে যদি কিছুক্ষণ অবধি এরকম পরিস্থিতি থাকে যে লো সুগারের ব্লাড যাচ্ছে, তাহলে সেটা ব্রেনের একটা পার্মানেন্ট ক্ষতি করতে পারে। তাই যখনই সুগার ফলের সিচুয়েশন আসছে, বা আপনি বুঝতে পারছেন না যে না সুগার ফল হচ্ছে না অন্য কোনো সমস্যা হচ্ছে, আপনি আগে তাকে চিনির জল খাইয়ে দিন। আচ্ছা। ফার্স্ট অফ অল এটা আপনি করে দিন। তারপরে আপনার বাড়িতে যারা ইনসুলিন নেন প্রত্যেকের বাড়িতেই গ্লুকোমিটার থাকা ম্যান্ডেটারি, মানে থাকতেই হবে, মানে ওটা ছাড়া ইনসুলিন নেওয়াই উচিত নয়। তো তার সুগার আপনি চেক করুন যে সুগার কত আছে। যদি দেখেন সুগার কম আছে তারপরেও, তাহলে অবভিয়াসলি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। আর যদি সুগার নর্মাল জায়গায় চলে এসছে দেখেন, তাহলে এরপরে আপনি তাকে কোনো ভাত বা রুটি এই জাতীয় কিছু একটা খাবার খাওয়ান, আস্তে আস্তে সুগার নর্মাল হতে থাকবে। আর আপনি যেটা বললেন যে এরপরে কি ইনসুলিন কিছুদিন বন্ধ রাখবো, দেখুন যার সুগার ফল করছে এবং সেটা যদি এরকম হয় যে উনি খেয়ে ইনসুলিন নিয়েছিলেন তাও সুগার ফল করেছে, তার মানে হতে পারে যে ওনার ডোজ, যেটা ইনসুলিনের যে ডোজটা উনি নিচ্ছেন সেখানে কোথাও গন্ডগোল আছে। তাহলে অবভিয়াসলি যদি কারো সুগার ফল করে তার ডাক্তারবাবুর সাথে কনসালটেশন করা উচিত, এবং যদি ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় তাহলে সেটা করা উচিত। কিন্তু এরকম ব্যাপার না, আমার বক্তব্য এটা নিজে নিজে কিছুই করা উচিত নয়, নিজে আমি কমিয়ে দিলাম বা বন্ধ করে দিলাম সেটা করা একদমই উচিত নয়। ওনাকে যে ডাক্তারবাবু ইনসুলিন প্রেসক্রাইব করেছেন তার সঙ্গে কনসালটেশন করা উচিত, যে আমার সুগার ফল করে গেছিল, এখন আমি কি করবো। আজকে আমরা ভালো থাকার পাসওয়ার্ড খুঁজছি, আর সঙ্গে অবশ্যই রয়েছেন ডক্টর অর্কদীপ বিশ্বাস। এখন আমি নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রেসক্রিপশনে, আজ খুঁজছি ভালো থাকার পাসওয়ার্ড, আর সঙ্গে রয়েছেন ডক্টর অর্কদীপ বিশ্বাস। আচ্ছা, আমরা আলোচনায় রয়েছি এবং ভালো থাকার পাসওয়ার্ড খুঁজছি, মানে আমরা সবাই প্রতিদিনই চাই একটু একটু করে ভালো থাকতে, এবং তার সাথে যেটা একদমই অস্বীকার করা যায় না, প্রতিদিনের জীবনে এবং আমাদের প্রত্যেকের কোনো না কোনো রোগ
হতেই পারে। তার সাথে ওষুধ খেয়ে এবং লাইফস্টাইলকে ভালো রেখে কিভাবে আমরা ভালো থাকতে পারি। আজকের আলোচনা এইটাই। থাইরয়েড, অনেকে বলে আমার থাইরয়েড হয়েছে। তো এই থাইরয়েড হয়েছে কথাটার পিছনে আরো অনেক কিছু রয়েছে যেটা আপনি ভালো বলতে পারবেন। তো এই থাইরয়েড হয়েছে এটা কি? এটা আমি জানি না এটা কি, এটা তো যে বলছে তার উপর ডিপেন্ড করছে সে কিভাবে বোঝাতে চাইছে। থাইরয়েড এমনিতে একটা গ্ল্যান্ডের নাম, কিংবা আমাদের এখানে একটা কার্টিলেজ রয়েছে তার নামও থাইরয়েড। এই যেটা আপনি হাত দিলে যেটা জায়গাটা উঁচু জায়গা, এটাই হচ্ছে থাইরয়েড। এটা একটা কার্টিলেজ, তরুণাস্থি, হাড়ের থেকে একটু পাতলা টাইপের একটা জিনিস। তো এখানেই আমাদের একটা গ্ল্যান্ড রয়েছে যেটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, প্রজাপতির মতো দেখতে, এবং সেখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। এবং থাইরয়েড হরমোন আমাদের শরীরে বেশ কিছু কাজকর্ম করে। যেরকম আমাদের শরীরের মেটাবলিজম, সেটাকে ওরা মেনটেন করে। আমাদের রক্তটাকে ঠিক রাখে। আমাদের বডির ওজন, কতটা জল, এই সময় অনেক কিছুকে ওরা কন্ট্রোল করে আর কি। তো এই থাইরয়েড হরমোনটা যদি কম তৈরি হয় কোনো কারণে, তাহলেও লোকে বলে থাইরয়েড হয়েছে। যদি কোনো কারণে এটা বেশি তৈরি হয়, তাহলেও লোকে বলে থাইরয়েড হয়েছে। এবার সেটা তো তার উপর ডিপেন্ড করছে যে সে কি সমস্যা নিয়ে এসেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আপনি যদি দেখেন ১০০ জনের মধ্যে, মানে ১০০ জন যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনের থাইরয়েড হরমোনটা কম তৈরি হয়। যেটাকে আমরা ডাক্তারিতে হাইপোথাইরয়েডিজম বলি। হাইপো মানে কম, থাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন কম বেরোচ্ছে। এবং যখন হাইপোথাইরয়েডিজম হয়, তখন যেহেতু থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে, তখন শরীরের বিপাক, মেটাবলিজম, এই ব্যাপারটা পুরো বিগড়ে যায়। সেজন্য তারা মোটা হয়ে যান, তাদের ঘুম পায়, তাদের চুল পড়ে যায়, আহ, তাদের শরীরে একটু জল জমে, মানে মুখ টুক গুলো ফোলা ফোলা এরকম লাগে। তো এরকম নানা সমস্যা টমস্যা হয়। মোট কথা, তাদের মেয়েরা যদি হয় তাহলে পিরিয়ডস এরও সমস্যা হয়। তো এরকম নানা সমস্যা যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয়। তো সেটা যদি কতটা কম হচ্ছে সেই অনুযায়ী আমরা বাইরে থেকে থাইরয়েড যে হরমোন, সেটা আমরা বাইরে থেকে ট্যাবলেট ফর্মে দিই। যারা খায়, যারা জানেন ২৫, ৩৭.৫, ৫০, এরকম ভাবে ৭৫, ১০০, ১৫০, ২০০, এরকম ভাবে থাইরয়েড হরমোন বাইরে থেকে ট্যাবলেট ফর্মে দেওয়া হয়, এবং ওনারা একটা করে খান সকালবেলা খালি পেটে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যাদের এরকম থাইরয়েড হরমোন কম, তাদের গলার জায়গাটাও ফোলা থাকে। মানে থাইরয়েড হরমোনটা অ্যাকচুয়ালি বড় হয়ে যায়, কারণ যেহেতু থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে, তো থাইরয়েড গ্ল্যান্ড যেটা, সেটা চেষ্টা করে তার সাইজটাকে বড় করে ব্যালেন্স করা। যদিও সে পারে না, তবুও সে সাইজটা বড় করে আর কি। তো থাইরয়েড গ্ল্যান্ডটাও বড় বড় হয়ে যায়, যেটাকে আমরা গয়টার বলি বা গলগণ্ড বলি। তো এটা তো হচ্ছে থাইরয়েড হরমোন কম হলো, তো এটাকেও লোকে বলে থাইরয়েড, তো কমনলি এটাকেই বলে। আর একটা হচ্ছে যদি থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, তো যদি বেশি তৈরি হয়, তখন আবার মেটাবলিজমটা অতিরিক্ত বেড়ে যায়, তো তারা রোগা হয় জেনারেলি দেখবেন। এবং তারা খুব মানে ইরিটেটেড থাকে, তারা খুব মানে রেস্টলেস থাকে, তাদের হার্ট বিটও অনেক সময় বেশি থাকে। এবং সেটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম, যেখানে থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে। এবং এনাদের ম্যাক্সিমাম যাদের আমাদের দেশে এই হাইপার থাইরয়েডিজম দেখতে পাওয়া যায়, তাদের দেখা যায় যে তাদের চোখ দুটো বাইরের দিকে বেরিয়ে আসে। হাইপারে? হাইপারে, হাইপারেই হয়। চোখ দুটো একটু বাইরের দিকে বেরিয়ে এসছে, মানে চোখের যে সাদা অংশটা, যেটা আপনি মানে আমার দুদিকে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, বা আমিও আপনার দুদিকে সাদা অংশটা দেখতে পাচ্ছি, কিন্তু ওপরের সাদা অংশটা দেখতে পাচ্ছি না। তো ওদের ওই, যেহেতু আইবল গুলো বাইরের দিকে বেরিয়ে আসে, তাই ওদের এরকম মনে হয় যে চোখটা এরকম বড় হয়ে গেছে এবং বিস্ফারিত নয়ন। এটাকে আমরা এক্সophthalmos বলি। এবং যাদের হাইপার থাইরয়েড থাকে, তাদের ওই জিনিসটা দেখে আমরা আর কি বুঝতে পারি যে এদের হাইপার থাইরয়েড। বাকি তো তারপরে আমরা ব্লাড টেস্ট করাই থাইরয়েড হরমোনের লেভেল দেখে, এবং লেভেল দেখে আমরা বুঝতে পারি যে হাইপো না হাইপার। তো যদি হাইপার থাকে তাহলে আমরা থাইরয়েড হরমোনকে কম করার ওষুধ দিই, আর যদি হাইপোথাইরয়েড থাকে তাহলে বাইরে থেকে থাইরয়েড হরমোন আলাদা করে দিই। আচ্ছা, এই যে থাইরয়েডের সমস্যাটা, হুম। তো এইটার জন্য কি সারা জীবন মানুষকে ওষুধের উপরেই থাকতে হয়? মোটামুটি থাকতে হয়, কারণ একবার যখন থাইরয়েড হরমোন কম তৈরি হয় বা বেশি তৈরি হয়, অ্যাকচুয়ালি এই যে রোগগুলো হয়, ডাক্তারিতে এই রোগগুলোকে বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে, সব বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ। আচ্ছা। তো অটো ইমিউন ডিজিজ, এই রোগটা কি রকম রোগ একটা, এই রোগটা হচ্ছে যখন আমার শরীর আমাকেই ক্ষতি করতে শুরু করেছে। তার মানে আমার শরীরের কন্ট্রোল নেই, হারিয়ে গেছে। এবং তার জন্যেই মেনলি হয়। আরো কারণ আছে, মানে থাইরয়েডের সমস্যা হওয়ার আরো অনেক কারণ আছে, তবে মেন কারণ যেগুলো, সেই কারণটাই হচ্ছে এটা, যে শরীরের
মধ্যে আর সেই কন্ট্রোল পাওয়ারটা নেই, ওরা সেলফ কন্ট্রোল নেই, তো শরীর নিজেকেই নিজে ক্ষতি করছে। তো এইসব ক্ষেত্রে না এগুলো ঠিক হয় না, কারণ শরীরের মেকানিজমটা বিগড়ে গেছে, ওইটাকে আপনি আর সোজা করতে পারবেন না। তো আপনি সেই জন্য যেটা করতে পারেন, ওরা যে ক্ষতিটা করছে সেই ক্ষতিটাকে আপনি বাইরে থেকে ব্যালেন্স করতে পারেন ওষুধ দিয়ে, কিন্তু ওই মেকানিজমটাকে আপনি আজ সোজা করে উঠতে পারবেন না। সেই জন্যই থাইরয়েডের ওষুধগুলো সারা জীবন খেয়ে যেতে হয় আর কি মোটামুটি। আচ্ছা, অনেকেরই ধারণা যে থাইরয়েড শুধুমাত্র বংশগত রোগ, মানে মায়ের রয়েছে, বাবার রয়েছে, সন্তানের হবেই। না, না, এরকম কোনো ব্যাপার নেই যে হবেই বলে, এরকম কোনো ব্যাপার নেই। তবে হতে পারে আর কি। যেহেতু বললাম যে মেইনলি এটা একটা এমন একটা রোগ, অটো ইমিউন টাইপের রোগ, যেখানে বডির কন্ট্রোলটা বিগড়ে যাচ্ছে। তো অবভিয়াসলি অটো ইমিউনিটির ওপর জেনেটিক প্রভাব থাকে, একটা জিনের একটা রোল থাকে। তো সেটা হতে পারে, তবে হবেই যে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আসি ইউরিক অ্যাসিড। আমাদের প্রত্যেকের জীবনে, বা আমি বাড়িতে যদি বড়দের দেখি, অনেকেরই এই সমস্যায় তারা ভুগছেন যে ইউরিক অ্যাসিড কখনো না কখনো বেড়ে গেছে খুব। তো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মূল বা প্রধান কারণগুলো কি কি? ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার অনেক কারণ আছে। কারণ ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় হচ্ছে পিউরিন বলে একটা জিনিস থেকে, পিউরিন। হুম। পিউরিন বলে একটা জিনিস থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এবং এই পিউরিন জিনিসটা থাকে প্রত্যেকটা আমাদের শরীরে যত কোষ রয়েছে, তো প্রত্যেকটা কোষের মধ্যে এই পিউরিন জিনিসটা রয়েছে। তো এই পিউরিন থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড। তার মানে এরকম যে কোনো রোগ যেখানে প্রচুর পরিমাণে কোষ তৈরি হচ্ছে কিংবা কোষ ধ্বংস হচ্ছে, যখনই পিউরিন বেরিয়ে আসছে রক্তে অতিরিক্ত, কারণ কোষ বেশি তৈরি হলেই কোষ বেশি ধ্বংস হবে, তখনই আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে যে কোনো এরকম যে কোনো রোগে। তো এরকম বহু রোগ আছে, মানে কোষ প্রচুর বেড়ে যায় যে রোগটা কমনলি, সেটা হচ্ছে ক্যান্সার। তো বহু ধরনের ক্যান্সার ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তার মানে কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া মানে ক্যান্সার হয়েছে? একদমই নয়। তবে যাদের ক্যান্সার হয়েছে তাদের ইউরিক অ্যাসিড বেশি। কমনলি দেখবেন তাদের সবার ইউরিক অ্যাসিড বেশি, যাদের ক্যান্সার হয়েছে। কিন্তু ইউরিক অ্যাসিড আর কি কারণে বাড়তে পারে? যেহেতু আমি বললাম আপনাকে খুব কমনলি, যেহেতু কমনলি আমাদের মধ্যে যারা ক্যান্সার পেশেন্ট নন, তাদের ইউরিক অ্যাসিড বাড়ার কারণ কি? যেহেতু আমি বললাম যে পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, তাই যারা অতিরিক্ত পিউরিন জাতীয় খাবার খান তাদের ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা বেশি। তো পিউরিন জাতীয় খাবার কি কি? এই রিসার্চটা করতে গিয়েই লোকে আগে দেখতো পিউরিন জাতীয় খাবার বহু রয়েছে, যেরকম ডাল, টমেটো, এরকম বহু কিছু রয়েছে, এবং বহু মানুষের এই ধারণা রয়েছে যে ইউরিক অ্যাসিড যাদের রয়েছে তাদের ডাল খাওয়া যায় না, টমেটো খাওয়া যায় না, আরো এরকম প্রচুর নাম টাম রয়েছে। কিন্তু এখন দেখা গেছে যে কেবলমাত্র যেগুলো অ্যানিমেল পিউরিন সোর্স, তারাই একমাত্র ইউরিক অ্যাসিড বাড়ায়। মানে প্ল্যান্ট পিউরিন সোর্স ইউরিক অ্যাসিড বাড়ায় না। তাই যারা ভাবেন যে ইউরিক অ্যাসিড বাড়লে ডাল খাওয়া যাবে না, টমেটো খাওয়া যাবে না, এইটা কিন্তু আজকের দিনে অবসোলেট। এইবার যদি কারুর মনে হচ্ছে, আমার মানে তার এটা মনে হচ্ছে যে আমি টমেটো খেলেই আমার পা ব্যথা করছে, তাহলে সে খাবে না, সেটা আলাদা কথা। বাট আদারওয়াইজ রিসার্চ থেকে এটা বাদ হয়ে গেছে। তাহলে এখন অ্যানিমেল সোর্স অফ পিউরিনটাই রেস্ট্রিক্টেড থাকবে, এবং সেটা হচ্ছে মেইনলি দুটো খাবারে থাকে। একটা হচ্ছে রেড মিট, এবং দ্বিতীয় হচ্ছে যেকোনো সামুদ্রিক মাছ। এই দুটো খাবারে ইউরিক অ্যাসিড থাকে। তো যারা এগুলো অতিরিক্ত খান তাদের ইউরিক অ্যাসিডের সম্ভাবনা বাড়ে। যাদের খুব ওবেসিটি রয়েছে তাদের ইউরিক অ্যাসিড বাড়ে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা সবই থাকে। তো এইগুলো রয়েছে। আরেকটা হচ্ছে, এই যে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরি হলো, সেই ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের শরীর থেকে আবার বেরিয়ে যায় থ্রু ইউরিন। তো ইউরিনের সঙ্গে, মূত্রের সঙ্গে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে যায়। তো এমন একজন রয়েছে আবার, সে আবার এই ইউরিনের সঙ্গে বেরোতে বাধা দেয়। আচ্ছা। যদি বাধা দেয় তাহলে স্বাভাবিকভাবে শরীরে বেড়ে যাবে। তো সেটা কে? সেটা হচ্ছে মদ। তাই ৩ টে জিনিসের রেস্ট্রিকশন আছে ইউরিক অ্যাসিডে। একটা হচ্ছে রেড মিট, দ্বিতীয় হচ্ছে সামুদ্রিক মাছ, আর ৩ নম্বর হচ্ছে মদ। এছাড়া ৪ নম্বর আরেকটা জিনিস রিসার্চে এখন দেখা যাচ্ছে যেটা ইউরিক অ্যাসিড খুব বাড়ায়, সেটা হচ্ছে অতিরিক্ত ফ্রুক্টোজ জাতীয় খাবার, যেখানে খুব হাই লেভেল অফ চিনি রয়েছে। তো সেই জাতীয় খাবারও ইউরিক অ্যাসিডকে বাড়ায়। তবে মেইনলি যদি আমি ৩ টে বলি তাহলে রেড মিট, সামুদ্রিক মাছ এবং মদ। এই ইউরিক অ্যাসিড হয়েছে, এর লক্ষণগুলো কি কি হতে পারে? মানে বেড়ে গেছে ইউরিক ইউরিক অ্যাসিড। অ্যাসিডের মেইন লক্ষণ যেটা, সেটা ব্যথাই, এবং এই ব্যথাটা মেইনলি যেখানে হয় সেটা প্রথমে যেখানে হওয়ার কথা, সবার যে হবেই। কারণ দেখুন বইতে একরকম লেখা থাকে। কোনোদিনই এরকম হয় না যে সেরকম ভাবেই একটা পেশেন্ট প্রেজেন্ট করে। তবে বইতে যেটা লেখা রয়েছে যে সবার আগে ব্যথাটা যেখানে হওয়ার কথা, সেটা হচ্ছে পায়ের বুড়ো আঙুলের গোড়ায়। আচ্ছা। তো ওইখান দিয়ে শুরু হয় ব্যথা। ওটা হচ্ছে একদম ইউরিক অ্যাসিডের, মানে ওইখানে যদি ব্যথা হয় তাহলে মোটামুটি ভাবা যায় যে এটা ইউরিক অ্যাসিড বাড়ার জন্যই হয়েছে।
তবে যে কোনো ব্যথা-ট্যাথাই হয়, ইউরিক অ্যাসিডের মেইন হচ্ছে যেহেতু ইউরিক অ্যাসিড জমা হয় প্রত্যেকটা গাঁটে-ফাঁটে গিয়ে, সেখান থেকে আপনার ব্যথা হবে এবং তাছাড়া অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটা কিডনি স্টোন হিসাবে কিডনিতেও থাকতে পারে। তো এরকম বিভিন্ন সমস্যা-টমস্যা হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। ইউরিক অ্যাসিড দীর্ঘদিন রয়েছে। তো সেক্ষেত্রে শরীরে কোনো দীর্ঘস্থায়ী রোগ কি বাসা বাঁধতে পারে ইউরিক অ্যাসিড থেকে? অবশ্যই যেকোনো জিনিস আপনি বেশিক্ষণ ধরে রাখছেন তো আল্টিমেটলি সেগুলো তো ডিফর্মিটি ক্রিয়েট করবে। আপনার জয়েন্টের মধ্যে যদি ইউরিক অ্যাসিড জমা হতে থাকে তাহলে একসময় বেঁকে যাবে জয়েন্ট গুলো। তো সেগুলো তো বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করবে। কিডনি স্টোন হতে থাকবে। আল্টিমেটলি কিডনি স্টোন যদি হতে থাকে সেটা তো কিডনির ফাংশন এ এফেক্ট করছে। তো সেখান থেকে আল্টিমেটলি কিডনির সমস্যা হতে পারে। তো এরকম তো সেগুলো তো হবেই। সেজন্য ইউরিক অ্যাসিডকে তো অবভিয়াসলি কন্ট্রোলে রাখতে হবে। ইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখতে ডায়েট মানে আমরা যে খাবারগুলো আপনি বললেন যে বাদ দিয়ে রাখতে, ডায়েট মেইনটেইন করার সাথে, সাথে ওষুধের ভূমিকা কতটা? অবশ্যই ওষুধের ভূমিকা তো রয়েইছে। আ যে ওষুধগুলো দেয়া হয় তারা বেসিক্যালি ইউরিক অ্যাসিড তৈরিতে বাধা দেয়। ইউরিক অ্যাসিড তৈরি হতে দেয় না। তো সেই ওষুধগুলো তো খেতেই হবে। তবে ১ম ডায়েট মানে এটা অবশ্য ম্যা পেশে মানে প্রত্যেকের স্টাইল অফ এটা আলাদা, আলাদা। যেরকম আমি কোনদিনই শুরুতেই একটাই মানে যদি খুব অতিরিক্ত না একটা লেভেল রয়েছে, তার উপরে ইউরিক অ্যাসিড যদি না যায়, তাহলে ওষুধ আমি দিই না। তো ফার্স্ট তো আমি লাইফস্টাইল মডিফিকেশনই বলি যে, এই খাবারগুলোকে বাদ দিতে হবে। রেড মিট, সামুদ্রিক মাছ, মদটাকে এভয়েড করতে হবে এবং ওজন বেশি থাকলে ওজনটাকে কমাতে হবে। তো এই জিনিসগুলো যদি এভয়েড করা যায় তাহলে অনেক সময় ঠিক হয়ে যায়। ইউরিক অ্যাসিড নরমালে চলে আসে। আ তো সেক্ষেত্রে ওষুধের লাগে না। আর যদি ওষুধ লাগে তাহলে ওষুধ দিয়ে কমিয়ে দিয়ে তারপরে আস্তে, আস্তে আবার ওষুধ কম করে বন্ধ করে দেখা যেতে পারে যে আবার বাড়ছে কি বাড়ছে না। অনেক, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। কারণ আজকে ভালো থাকার পাসওয়ার্ড খুঁজলাম আমরা একসঙ্গে এবং তার জন্য কিন্তু আমাদের দর্শকরা অনেকটা উপকৃত হলো। কারণ অনেক পাসওয়ার্ড যে পাসওয়ার্ড গুলো হয়তো সকলের কাছে ঠিকমতো পৌঁছয় না, সেই পাসওয়ার্ড গুলো আজকে আপনি তাদের পৌঁছে দিলেন। আজকে এতক্ষণ শুনলাম আমরা ভালো থাকার পাসওয়ার্ড, কিভাবে ভালো থাকা যায়। আজকের মতো বিদায় নেওয়ার পালা। কিন্তু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন প্রেসক্রিপশন।